ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। এই অধ্যায়ে আজকে আমরা শিখব অর্থের চাহিদা বলতে কি বুঝি এবং অর্থের চাহিদার উদ্দেশ্য কয়টি থাকতে পারে। অর্থের চাহিদা বলতে সাধারণত আমরা কি পরিমাণ নগদ অর্থ হাতে জমা রাখতে চাই, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল জনগণ তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় সেই পরিমাণটাকে বলা হবে অর্থের চাহিদা। অর্থের চাহিদা সম্পর্কে ম্যাক্রো অর্থনীতির জনক ব্রিটিশ অর্থনীতিবিদ লর্ড জন ম্যানার্ড কেইন্স বলেছেন, অর্থের চাহিদা সাধারণত তিনটি উদ্দেশ্যে পরিচালিত হয়। এক, লেনদেনজনিত অর্থের চাহিদা, সতর্কতামূলক অর্থের চাহিদা অথবা ফটকা চাহিদা। লেনদেনজনিত অর্থের চাহিদা বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল জনগণ বা ব্যবসা প্রতিষ্ঠান সমূহ তাদের লেনদেন পরিচালনা করার জন্য যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের লেনদেনজনিত চাহিদা বলে। সাধারণত অর্থের লেনদেনজনিত চাহিদা আয়ের উপর নির্ভর করে, মাঝে মাঝে সুদের উপর নির্ভর করে, কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করে আয়ের উপর। আয়ের পরিমাণ যত বেশি বৃদ্ধি পাবে লেনদেনজনিত অর্থের চাহিদাও তত বেশি বৃদ্ধি পাবে। আবার যদি আমরা সতর্কতামূলক চাহিদা দেখি, ভবিষ্যতের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য দেশের সকল জনগণ অথবা ব্যবসা প্রতিষ্ঠান যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হবে অর্থের সতর্কতামূলক চাহিদা। অর্থের সতর্কতামূলক চাহিদাও আয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় যত বেশি বৃদ্ধি পাবে মানুষের সতর্কতামূলক চাহিদা হিসেবে সঞ্চয়ের পরিমাণও কিন্তু তত বাড়বে। তাহলে আমরা বলতে পারি অর্থের লেনদেনজনিত চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা সম্পূর্ণ আয়ের উপর নির্ভরশীল। যদি আমরা এটা লিখে প্রকাশ করি, অর্থের চাহিদা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক, অর্থের লেনদেনজনিত চাহিদা। দুই, অর্থের সতর্কতামূলক চাহিদা। তিন, অর্থের ফটকা চাহিদা। অর্থের লেনদেনজনিত চাহিদা সম্পূর্ণ আয়ের উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে লিখতে পারি আয়, আয়ের উপর নির্ভরশীল। অর্থের সতর্কতামূলক চাহিদাও আয়ের উপর নির্ভরশীল। আর অর্থের ফটকা চাহিদা সাধারণত সুদের উপর নির্ভরশীল, অর্থাৎ সুদের পরিমাণ যত হ্রাস পাবে অর্থের ফটকা চাহিদা তত বৃদ্ধি পাবে। বিপরীতে অর্থের ফটকা চাহিদা তখনই হ্রাস পাবে যখন সুদের পরিমাণ বৃদ্ধি পাবে। সুদের হারের উপর নির্ভরশীল। আমরা যদি অর্থের চাহিদা ব্যাখ্যা করি তাহলে তিনটি উদ্দেশ্যে অর্থের চাহিদা পরিচালিত হয়। একটা হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা, অর্থের সতর্কতামূলক চাহিদা এবং অর্থের ফটকা চাহিদা। আমরা পূর্বে সংজ্ঞা দিয়েছি অর্থের লেনদেনজনিত চাহিদা এবং অর্থের সতর্কতামূলক চাহিদা যা সম্পূর্ণ আয়ের উপরে নির্ভরশীল করে। অর্থের ফটকা চাহিদা বলতে আমরা বুঝি সাধারণত মানুষ অতিরিক্ত লাভের আশায় স্বল্প সময়ে ঋণপত্র অথবা শেয়ার বাজারে অর্থ খাটিয়ে থাকে। এই অর্থ খাটানোকে অর্থের ফটকা চাহিদা বলা হয় এবং এটা সম্পূর্ণ সুদের উপরে নির্ভরশীল। সুদের পরিমাণ যত বৃদ্ধি পায় ফটকা চাহিদা তত হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি সুদের পরিমাণ যদি হ্রাস করা হয় তাহলে অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি পাবে। এখন এই যে অর্থের লেনদেনজনিত চাহিদা এবং অর্থের সতর্কতামূলক চাহিদা এটা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা চিত্রের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে দেখতে পাই আমরা সবসময় লম্ব এবং ভূমি অক্ষ নেব। ভূমি অক্ষে কি থাকবে? অর্থের লেনদেনজনিত চাহিদা এবং অর্থের সতর্কতামূলক চাহিদা। তাহলে আমরা সংক্ষেপে লিখি লেনদেন, লেনদেন ও সতর্কতামূলক চাহিদা। লম্ব অক্ষে থাকবে আয়, তাহলে আয়কে সাধারণত কি লম্ব অক্ষে থাকবে ওয়াই। এখন আমরা বরাবরই একটি 45 ডিগ্রি রেখা অঙ্কন করব। এই রেখার নিচে আমাদেরকে অর্থের লেনদেন অথবা সতর্কতামূলক চাহিদা রেখাটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা যদি এখানে আয় ধরি, এখানে নির্দিষ্ট পরিমাণ মনে করেন এখানে আসলো, তাহলে এখানে কি হয়ে গেল একটা বিন্দু। এখানে যদি L1 নেই, অর্থাৎ L1 দ্বারা আমরা প্রকাশ করছি অর্থের লেনদেন অথবা সতর্কতামূলক চাহিদা, তাহলে এখানে হবে Y1। পরবর্তীতে যদি আয়কে আমি বৃদ্ধি করি তাহলে এখানে অর্থের লেনদেন চাহিদাকে আমাদের বৃদ্ধি পাবে। তাহলে এখানে যদি ওয়াই ধরি, মনে করেন এখানে আমি নিয়ে এলাম, তাহলে এই যে এখানে একটা বিন্দু হয়েছে, এই যে বিন্দুটা, তাহলে Y2 এটা হবে L2। তাহলে এখান থেকে এটা যদি এ বিন্দু ধরি, এটা যদি বি বিন্দু ধরি, তাহলে এই বিন্দু দুটো আমরা কি করতে পারি? যোগ করতে পারি।
যোগ করতে পারি। এই যে বিন্দু দুটো আমরা কি করলাম, যোগ করে দিলাম। এখন যদি মূল বিন্দু দিয়ে এটা নিয়ে আসি, তাহলে এই যে এখানে মূল বিন্দু নিয়ে আসলাম, এটা যেহেতু উপরের দিকে যাচ্ছে উপরের দিকে বর্ধিত করে দিলাম। এই যে রেখাটা হয়েছে এটা 45 ডিগ্রির নিচে অবস্থান করতেছে। এই রেখাটাই সাধারণত প্রকাশ করছে এখানে যে আয় যদি বাড়ে তাহলে অর্থের লেনদেন অথবা সতর্কতামূলক চাহিদা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতে পেলাম অর্থের প্রাথমিক চাহিদা হচ্ছে OL1 এবং তখন আয় হচ্ছে OY1। পরবর্তীতে যখন আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে OY2 হয় তখন আমাদের অর্থের লেনদেন এবং সতর্কতামূলক চাহিদা OL1 থেকে বৃদ্ধি পেয়ে OL2 হয়, যা বিভিন্ন দ্বারা নির্দেশিত। প্রাপ্ত বিন্দু সমূহ আমরা যোগ করে যে রেখাটা পেয়েছি এই রেখাটাই নির্দেশ করে অর্থের লেনদেন অথবা অর্থের সতর্কতামূলক চাহিদা, যা সম্পূর্ণ আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ আয় বৃদ্ধির ফলে অর্থের লেনদেন ও সতর্কতামূলক চাহিদা বৃদ্ধি পেয়েছে, সেটা এখানে নির্দেশ করে। এখন এখানে যেহেতু আমরা অর্থের লেনদেনজনিত চাহিদা এবং অর্থের সতর্কতামূলক চাহিদা পেয়েছি, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে যেহেতু এটা আয়ের মাধ্যমে নির্ধারিত হয়েছে, তাহলে আমরা এম ইজ ইকুয়াল টু লিখতে পারি ফাংশন অফ ওয়াই। অর্থাৎ লেনদেন এবং সতর্কতামূলক চাহিদা এম দ্বারা প্রকাশ করা হয়েছে এবং আয়ের মাধ্যমে নির্ধারিত হয়েছে বলে আমরা লিখেছি এম ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। তাহলে অর্থের লেনদেন এবং সতর্কতামূলক চাহিদা সম্পূর্ণ আয়ের উপর নির্ভর করে, এটা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। যদি আমরা চিত্রের ব্যাখ্যা দিতে যাই তাহলে প্রথমে বলবো ভূমি অক্ষের লেনদেন ও সতর্কতামূলক চাহিদা, লম্ব অক্ষে আয় নির্দেশ করা হয়েছে। আমাদের L1 L2 দ্বারা অর্থের লেনদেন ও সতর্কতামূলক চাহিদার প্রকাশ পেয়েছে এবং Y1 Y2 দ্বারা আয় নির্দেশ করা হয়েছে। প্রাথমিক আয় যখন Y1 তখন আমাদের লেনদেনের পরিমাণ হচ্ছে L1। পরবর্তীতে যখন আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে OY2 হয় তখন আমাদের লেনদেন ও সতর্কতামূলক চাহিদা বৃদ্ধি পেয়ে L1 থেকে OL2 হয়, যা এ এবং বি বিন্দু দ্বারা নির্দেশিত। তাহলে এই যে রেখাটা আছে এই রেখা থেকে আমরা বলতে পারি যে আয়ের মাধ্যমে অর্থের লেনদেন ও সতর্কতামূলক চাহিদাকে প্রকাশ করে। আমরা যদি এখন অর্থের ফটকা চাহিদা ব্যাখ্যা করি তাহলে সুদের হারের সাথে তুলনা করতে হবে। আমরা জানি সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে ফটকা চাহিদা হ্রাস পায়, অর্থাৎ বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, একটা বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা অঙ্কন করব। তাহলে প্রথমে পূর্বের মতো লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ নেই, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ নিলাম। তাহলে এই লম্ব অক্ষে কি থাকবে, সুদের হার, যেহেতু সুদের হারের উপর এটা নির্ভরশীল তাহলে সুদের হার আই দিয়ে প্রকাশ করলাম। আর এখানে থাকবে ফটকা চাহিদা, অর্থের ফটকা চাহিদা। তাহলে অর্থের ফটকা চাহিদাকে আমরা এল দিয়ে প্রকাশ করব। এখন যেহেতু বিপরীত সম্পর্ক বিদ্যমান এখানে, তাহলে আমরা কি করব, বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা অঙ্কন করব। নিলাম এই রেখার যে কোনো একটা বিন্দু নিব, এখানে নিলাম। তাহলে এইটা যদি রেখা অঙ্কন করি এই পাশে এবং এই পাশে, দুই পাশে যদি রেখা অঙ্কন করি তাহলে এখানে I1 এটা L1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। অর্থাৎ এখানে সুদের হার আর এখানে হচ্ছে অর্থের ফটকা চাহিদা প্রকাশ করেছে L1 দ্বারা। পরবর্তীতে যখন সুদের হার হ্রাস পেয়েছে তাহলে নিচের দিকে আসবো I2। তাহলে এখান থেকে একটা রেখা অঙ্কন করি আবার ভূমি অক্ষ বরাবর L2। তাহলে আমরা দেখি সুদের হার হ্রাস পাওয়ার ফলে অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি পেয়েছে, যা এ থেকে বি বিন্দুতে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখানে যদি আইডেন্টিফিকেশন করে দেই তাহলে দেখতে পাই সুদের হার হ্রাসের ফলে অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সুদের হারের সাথে অর্থের ফটকার চাহিদার সম্পর্ক বিপরীত। তাহলে এই যে এখানে সুদের হারের উপরে নির্ভরশীল যে ফটকা চাহিদা, এটা যদি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা বলতে পারি ভূমি অক্ষে ফটকা চাহিদা, লম্ব অক্ষে সুদের হার নির্দেশিত। প্রাথমিক সুদের হার I1 এবং প্রাথমিক ফটকা চাহিদা L1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে সুদের হার যখন হ্রাস পেয়েছে অর্থাৎ I1 থেকে I2 হয় তখন অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি পেয়ে L1 থেকে L2 হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। সুতরাং চিত্রের আলোকে দেখা যায় যে সুদের হার হ্রাস পেলে অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি পায়। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই অর্থের চাহিদা সাধারণত তিনটি উদ্দেশ্যে পরিচালিত হয়, যেটা ম্যাক্রো ইকোনমিক্সের জনক লর্ড জন ম্যানার্ড কেইনস প্রকাশ করেছেন। অর্থের লেনদেনজনিত চাহিদা, অর্থের সতর্কতামূলক চাহিদা এবং অর্থের ফটকা চাহিদা। তাহলে আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে আমরা বুঝতে পেরেছি এই তিনটা সংজ্ঞা কিভাবে সংজ্ঞায়িত করা হবে এবং চিত্রের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করা যায়। আশা করি ক্লাসটি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।